পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। তোকে একার দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। তোকে চাওয়ার পাওয়ার নয় রে সোজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। রক্তের রং লাল, কিন্তু আমার কাছে লাল এক অলৌকিক শুদ্ধতা, এক বিকৃত মোহ। অন্ধকার নিছক ছায়া নয়, বরং আমার আত্মার চিরস্থায়ী বাসভূমি। মানুষের কণ্ঠ বিতরক চিৎকার আর ছিন্ন বিচ্ছিন্ন আহাজারি, আমার শ্রুতিমধুর সঙ্গীত ও পৈশাচিক প্রশান্তির অলিখিত উৎস। আফ্রিকার অপরাধ জগতের অবিসংবাদিত রাজপুত্র আমি নই। রাষ্ট্রের নিয়ম আমাতে বন্দী, রাষ্ট্রবন্দী আমার ইচ্ছে শেকলে। আমার চাওয়া মনের প্রশাসন, আমার না বলা মনেই রক্তক্ষয়ী বিপ্লব। এই সব কিছু আমার সবচেয়ে প্রিয় জিনিস। রক্ত হাতে নিয়ে খেলা করতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। ভেতরে এক প্রশান্তি আসে যখন কারোর বুকে ছুরি চালাই, ঠিক তখন আমার ভিতরে এক উন্মাদনার রূপ নেয়। পৈশাচিক আনন্দ পাই আমি তখন। ব্ল্যাক ভাইপার ম্যানশনের ভেতরে অবস্থিত কালো রঙে আবৃত এক রুমে দাঁড়িয়ে আছে এক সুঠাম দেহের অধিকারী ব্যক্তি। সদ্য শাওয়ার নিয়ে শরীরে রক্ত পরিষ্কার করে এসেছে, পানির ফোঁটাগুলো শরীরে মুক্তোর মতো চিকচিক করছে। ভয়ঙ্কর সেই লোকটা নিজে শরীরটা তাওয়াল দিয়ে মুছতে থাকে, হাতে দুইটা পাখির ট্যাটু, গলার ড্রাগনের পিঠে সাপের ট্যাটু খোদাই করা। ফর্সা শরীরে জলকণার স্পর্শে প্রতিটি ট্যাটু যেন জীবন্ত হয়ে উঠেছে। লোকটার মুখে সবসময় এক ভয়ঙ্কর ভাব ফুটে থাকে। হুট করে শব্দ করে মোবাইলটা বেজে ওঠে। ফোনটা মোবাইল হাতে নিয়ে কানে চেপে ধরে মুহূর্তেই রক্ত টকবগিয়ে ওঠে, ধারালো আর ঝাঁঝালো ভয়ঙ্কর আওয়াজ। যত টাকা লাগে ঠিক তত টাকা নিয়ে যা, নিলামে যেমনই হোক, জিতটা যাতে আমাদের হয়। হ্যাঁ, ফোন কেটে লোকটা বিশাল সাইজের বিছানার এক পাশে বসে, চোখে কোনো আবেগ নেই, শুধু শীতল বিশ্লেষণী অগ্নিগর্ভ নীরবতা। প্রতিটি তাকানো মানে এক রক্ত স্নান ভবিষ্যতের ঘোষণা। আফ্রিকার অপরাধ চক্রের এক নির্জন নিলাম কেন্দ্রে 18 জন গ্যাংস্টার বসে আছে। তাদের সামনে রাখা হয়েছে একটা মেয়েকে, যার পুরো দেহ কালো কাপড়ে আবৃত করে রাখা, তার মুখ সব ঢাকা। মেয়েটাকে পাচার করার জন্য আনা হয়েছিল, কিন্তু তার সৌন্দর্য তাকে নিয়ে এসেছে এখানে। মেয়েদের সৌন্দর্য এক পবিত্র দান, কিন্তু সেই সৌন্দর্য একদিন কালো হয়ে পড়ে। যদি কোনো শকুনের নজরে পড়ে তাহলে তো বিনাশ নিশ্চিত। পাচার কেন্দ্র মেয়েটার সৌন্দর্য সবার চোখে আগুন ধরিয়ে দিয়েছিল। 19 বছরের এক মেয়েকে কেনার জন্য বসে আছে দেশ সেরা বড় বড় গ্যাংস্টারেরা। একজনে 20 কোটি টাকার আবেদন রাখে। ব্যক্তিটার কথা শুনে একজন ঠাট্টার স্বরে বলে, সবজি ক্রয় করতে আসনি হোক, মাত্র 20 কোটি টাকা রাখো কোন বিবেকে? সবাই হেসে ওঠে। 30 কোটি। 70 কোটি। 100 কোটি। গভীর আর ঝাঁঝরা সেই ভয়ানক আওয়াজ কম্পিত হয়ে পড়ে সেই নিলাম কেন্দ্রের প্রতিটি দেয়াল জানান দিয়েছে কেউ একজন এসেছে। সব কিছু এক মুহূর্তে যেন স্তব্ধ হয়ে যায়। মেয়েটা ভয় কাঁপছে, জ্ঞান হারিয়ে ফেলবে যে কোনো সময়। তার চোখে কাপড় বেঁধে রাখা হয়েছে, ফলে কিছু দেখতে পাচ্ছে না। বাচ্চা মেয়েটা আল্লাহর কাছে হয়তো প্রাণ আর ইজ্জত ভিক্ষে চাইছে। তার জানা নেই সেখান থেকে আর কোনোদিন বেঁচে ফিরতে পারবে কিনা। তার আপা কি করছে এখন? নিশ্চয় ওর জন্য এখন চিন্তায় ধুকে ধুকে মরছে। মেয়েটা মনে মনে ফুপিয়ে ওঠে, কিন্তু এখানে কান্নার শব্দও পারণ। 100 কোটি টাকার কথা শুনে সবাই পেছনে ফিরে দরজার দিকে তাকায়। কালো কোট পরিহিত 6 ফুট লম্বা এক সুদর্শন হিংস্র যুবক দাঁড়িয়ে আছে। যুবকটা ছোট বাঁকিয়ে হেসে তাদের সামনে তার বরাদ্দকৃত চেয়ারে বসে। চোখ দুটি গম্ভীর, ঠোঁটে করে ফাঁকা হাসি, পায়ের উপর পা রেখে গম্ভীর আওয়াজে বলে, 100 কোটি টাকা বলেছি আমি। যদি এর থেকে বেশি টাকা দিয়ে কেউ নিতে চায় তাহলে বলতে পারো। সবাই সহমত মাথা নত করে ফেলে। তাদের কাছে বর্তমানে এত টাকা নেই যে টাকা দিয়ে এক রমণী কিনতে পারবে। এই মেয়েটার জন্য 100 কোটি টাকা তাদের কাছে কিছুই না, কিন্তু
তাদের কাছে এই মুহূর্তে এত টাকা নেই। সবাইকে নিশ্চুপ দেখে যুবক রহস্যময় চোখে তাকিয়ে বলে, কেউ নেই এমন যে 100 কোটি টাকার উপর যাবে? সময় 5 মিনিট দিলাম, এই 5 মিনিটে আমাকে জানান দাও। 5 মিনিট পর নিলাম কেন্দ্র 100 কোটি টাকার নগদ ক্যাশ রেখে এই মেয়েটাকে আমি কিনে নিয়ে যাব। সবাই নিশ্চুপ হয়ে থাকে। সেকেন্ড যায় 1 মিনিট, 2 মিনিট, একসময় 5 মিনিটও চলে যায়, কিন্তু কারোর কোনো আওয়াজ আসছে না। শুধু বাতাসে ভেসে আসছে সবার রাগ আর গম্ভীর নিঃশ্বাস। যুবকটি পা মেঝেতে রেখে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এরপর নগদ 100 কোটি টাকা দিয়ে মেয়েটিকে লিখিতভাবে ক্রয় করে নেয়। নিলাম খাতায় সাইন করে গম্ভীর আওয়াজে বলেন, আমি নিক জেফরান এখন উপস্থিত 18 জন গ্যাংস্টারকে সাক্ষী রেখে মিস্টার কায়েতের চ্যালেঞ্জকে মোকাবেলা করে মোট 100 কোটি টাকার বিনিময়ে মেয়েটাকে নিজের রক্ষিত হিসেবে কিনে নিলাম। ভয়ঙ্কর আর ঝাঁঝালো সেই কণ্ঠস্বর। সবাই তাকিয়ে থাকে, দেখছে। হিংসা ক্রোধে ফেটে পড়ছে। এখানে সব গ্যাংস্টারের থেকে ক্ষমতাবান এই যুবকটি। কে জানতো সেও এক মেয়েকে ক্রয় করবে? কখনো কোনো মেয়েলি কাজে জড়াতে দেখা যায়নি তাকে। অন্যান্য গ্যাংস্টাররা অবাক হয়েছে বটে। একজনের মনে প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে। তাদের সামনে এই সুন্দরী রমণীকে নিয়ে চলে যাচ্ছে জেভরান নিক। সবাই নিজেকে সংযত করছে, সুযোগ বুঝে একদিন ঠিক ছিনিয়ে আনবে। নিক লিখিত দলিল নিয়ে প্যান্টের পকেটে ঢুকিয়ে নেয়। এরপর গম্ভীর হয়ে সবাইকে ইশারা করে মেয়েটির কাছ থেকে সরে যেতে। নিক এখনো মেয়েটির মুখ দেখেনি। এক অযাচিত জেদের কারণেই তাকে এতগুলো টাকা দিয়ে মেয়েটাকে ক্রয় করতে হয়েছে। তার জানা নেই এখান থেকে বের হওয়ার পর সে মেয়েটাকে কোথায় রাখবে। সে ধীর পায়ে এগিয়ে যায় কালো কাপড়ে আবৃত 5 ফুট 1 ইঞ্চি সাইজের মেয়েটার দিকে। তার দৃষ্টি এখনো ভালোভাবে সেদিকে ফেলেইনি। অন্য দিকে তাকে গম্ভীর হয়ে মেয়েটির হাত স্পর্শ করতেই কপালের ভাঁজ প্রখর হয়ে ওঠে। হাত অসম্ভব ঠান্ডা আর শক্ত। নিক তীক্ষ্ণ দৃষ্টি ঘুরিয়ে মেয়েটির দিকে তাকায়। মেয়েটি একদম স্ট্যাচু হয়ে বসে আছে। নিক সেদিকে তোয়াক্কা না করে হাত শক্ত করে চেপে ধরে দাঁড় করে। সাথে সাথে মেয়েটার জ্ঞান হারিয়ে একপাশে হেলে পড়ে। রাগ আর বিরক্তি নিয়ে নিক হুঙ্কার ছেড়ে বলে, অধিরাজ, মেয়েটাকে কোলে নিয়ে গাড়িতে বসা। নিকের হুঙ্কার পেতেই অধিরাজ এগিয়ে আসে। জন্মগতভাবে আফ্রিকার নাগরিক সে। কুচকুচে কালো লম্বা সুঠামদেহী এক ব্যক্তিত্ববান পুরুষ। পালনের মতো সইটা নিয়ে নিকের সম্মুখে আসে। বস, আমি? নিক রক্ত চোখে তাকিয়ে বলে, অধিরাজ কি আমার নাম? নোংরা জিনিস শরীরে লাগাতে চায় না। অধিরাজ থতমত খেয়ে মেয়েটাকে নিকের কাছ থেকে নিয়ে শূন্যে তুলে নেয়। নিক চোখে রোদ চশমা লাগিয়ে বাঁকা হেসে সবার দিকে এক নজর তাকায়। তারপর হাস্যরস কণ্ঠে বলে, কে মিস্টার কায়াত, হেরে গেলেন আবারও? বলেছিলাম এসব চ্যালেঞ্জ করে আমার মাথায় জেদ ঠোকাবেন না। এখন কি করবো মেয়েটাকে বলেন তো? ইচ্ছে হলে কাছে লোক অথবা রক্ষিতে বানিয়ে রাখবো। কায়াত দাঁত পিছে উঠে, মিস্টার জেব্রান, মেয়েটা কাজের লোক হওয়ার যোগ্য নয়, সে রানী হওয়ার যোগ্য। খবরদার কাজের লোক বানালে আপনাকে ধ্বংস করে দেব। নিক হেসে উঠে উচ্চ স্বরে, ক্ষমতা আর শক্তি দিয়ে আগে আমার সমান হন, তারপর নয় আমার ধ্বংসের কথা উচ্চারণ করবেন। কিন্তু বর্তমানে মেয়েটা আমার কেনা গোলাম, তাই আমার যা ইচ্ছা আমি তাই করব। তাহলে প্রমাণ হলো তো, সুন্দরী মেয়ে দেখে তোমার মাথা ঠিক থাকলো না, সেই কিনে নিলে সহ্যসঙ্গী বানানোর জন্য। নেক জীবরানের সহ্যের সঙ্গে প্রয়োজন হয় না মিস্টার কায়াত, কারণ সেই মেয়ে এক রাতও টিকতে পারবে না। এখন তাহলে আসে, তোমাদের হিংসা আর ক্রোধটাকে পায়ের নিচে চাপা দিয়ে গেলাম। নিক হেসে চলে যায়। প্রতিটি গ্যাংস্টার নিকের দিকে তাকিয়ে আছে। মিস্টার কায়াত পারছে না নিককে জ্যান্ত কবর দিতে আসতে। কি গাড়িতে বসে চোখ মুখে কোনো ভাবভঙ্গি নেই। মনে হয় কিছুদিন আগে নিলাম কেন্দ্রে কিছুই ঘটেনি। নিককে দেখে অধিরাজ বলে, বস, মেয়েটাকে কোথায় রাখবো? রেখে দে কোন এক জায়গায়। অধিরাজ অবাক হয়েছে প্রচুর। এত টাকা দিয়ে তাহলে কিনেছে কেন? সে নিককে চিনে। কোনো মেয়ে তার পাশে পর্যন্ত যেতে পারে না, শুধু একজন মেয়ে ছাড়া। অধিরাজ বড্ড অবাক হয়। যে মেয়ে যে কোনো মেয়েকে সহ্য করতে পারে না, সে ওই মেয়েটাকে নিয়ে খুব পজিটিভ। মেয়েটা তাকে খাইয়ে পর্যন্ত দেয়, অথচ নিক
কিছুই বলে না। অজিরাজ নিশ্চুপভাবে নিঃশ্বাস ছাড়ে। নিক সিগারেট ধরিয়ে ঠোঁটের ভাঁজে নিয়ে টান দেয়। ধোঁয়া উড়াতেই মেয়েটি কেঁচে ওঠে। কাশির শব্দ পেয়ে অজিরাজ চিন্তিত হয়ে বলেন। বস, হয়তো মেয়েটা সিগারেটের ধোঁয়া সহ্য করতে পারে না। নিক রাগী চোখে অধিরাজের দিকে তাকায়। নিকের চোখ দেখে অধিরাজ চুপসে যায়। মেয়েটি অস্পষ্ট শব্দে কানে ভেসে ওঠে। পানি পানি। অধিরাজ শব্দটা বুঝতে পেরে চট করে পেছনে ফিরে তাকায়। এরপর অসহায় হয়ে নিকের দিকে তাকাতে নিক ইশারা করে ব্যাক সিটে যাওয়ার জন্য। বস, তাহলে ড্রাইভিং করবে কে? আমি করছি, তুই পেছনে যা। বিরক্ত লাগছে আমার এসব। অধিরাজ অনুমতি পেয়ে মেয়েটির কাছে চলে যায়। এরপর ব্যাক সিটে বসে পানির বোতল এগিয়ে দেয়। আপনি মুখের কাপড়টা খুলে ফেলতে পারেন, কিছু বলবে না কেউ। মেয়েটি অধিরাজের কথা মতো মুখের উপর থেকে কালো কাপড়খানা সরিয়ে ফেলে। এরপর বোতলের সবটুকু পানি এক নিঃশ্বাসে শেষ করে ফেলে। যেন কত বছরের তৃষ্ণার্ত। অধিরাজ মেয়েটির দিকে তাকে স্তব্ধ, থমকে যায় সে কিছু মুহূর্তের জন্য। চোখের পাতা নড়ছে না এক সেকেন্ডের জন্য। যেন চোখের সামান্য পাতা নড়লে অনেক কিছু দেখা সে হারিয়ে ফেলবে। এত স্নিগ্ধ, এত কোমল, এত মায়াবী, এত আবেদনময়ী কোনো মেয়ে হয়? এই নীল চোখ হাজারটা পুরুষকে ঘায়েল করার ক্ষমতা রাখে। অধিরাজ অন্য এক জগতে হারিয়ে যেতে চাইছে। জোর করে নিজেকে সামলে নেয়, কারণ এটা তার বসের সম্পদ। তার অ্যাসিস্ট্যান্ট হয়ে তাকানোটা উচিত নয়। অধিরাজ নিজের দিকে তাকিয়ে বড় বড় শ্বাস নিঃশ্বাস টানে। আর কিছুক্ষণ তাকালে সে সৌন্দর্যে মোহিত হয়ে পাগল হয়ে যাবে। এত সুন্দরী মেয়ে বিগত 15 দিন ধরে পাচার কেন্দ্রে ছিল। ওর তো রাজপ্রাসাদে থাকার কথা। ভাগ্য আজ কোথায় নিয়ে আসলো? সেই মেয়েটাকে কিছু জিজ্ঞেস করতে চায়। তার কথা বলা ঠিক হবে। অধিরাজ সব ভয়কে একপাশে রেখে কাঁপা কাঁপা আওয়াজে বলল। কে তুমি? তোমার বাড়ি কোথায়? কোথা থেকে এসেছো? মেয়েটি নিজের দুর্বলতা কাটিয়ে জ্ঞানে আসে। মনে পড়ে ধীরে ধীরে সব ঘটনা। বয়স সিটিয়ে যায়। পাশে কোনো পুরুষকে দেখে কাঁপতে থাকে। অধিরাজ মেয়েটিকে কাঁপতে দেখে বলে। আমাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই, তুমি বর্তমানে বিপদমুক্ত। আগে বলো তুমি কে? মেয়েটি কাঁপা গলায় বলে। আনাস্তাসিয়া অ্যানি। অধিরাজ মোহিত হয়ে পড়ে এত সুন্দর কণ্ঠস্বর শুনে। সামনে বসে ড্রাইভিং করা ব্যক্তিটা সামনে শিউ না চায়। বাড়ি কোথায় তোমার? মেয়েটি কিছু বলার আর বলে না, শুধু ভয় কাঁপতে থাকে। ঘাম ঝরছে তার কপাল থেকে। মেয়েটিকে এভাবে ভয় পেতে দেখে অধিরাজ আর কিছু জিজ্ঞেস করে না। ভয়ে মেয়েটার দিকে আর তাকায়ও না। মেয়েটার চোখে চোখ রাখার ক্ষমতা তার নেই। বাগানের চারিপাশে হেসে খেলে বেড়াচ্ছে 18 বছরের এক রমণী। এক প্রজাপতির পেছনে ছুটছে প্রাণপণে। কোমর পর্যন্ত চুলগুলো বাতাসের সঙ্গে নেচে বেড়াচ্ছে। পরনে হাঁটুর নিচ অবধি একটা বেবি পিঙ্ক কালারের জামা। সে প্রাণপণ চেষ্টা করছে প্রজাপতিটা ছোঁয়ার জন্য, কিন্তু কিছুতেই পারছে না। হঠাৎ কারোর ডাকে সে দাঁড়িয়ে যায়। মেহের, কোথায় তুমি? তোমাকে খাওয়ার জন্য দাদুভাই ডাকছে। মেহের কিছুক্ষণের জন্য পেছনে ফিরেছিল। সামনে তাকাতেই দেখে প্রজাপতিটা চলে গিয়েছে। মেহের মন খারাপ করে বাগান থেকে বাড়ির ভেতরে প্রবেশ করে। সে গাল ফুলিয়ে গিয়ে ডিভানে বসে। তাকে গাল ফুলাতে দেখে 70 বছর এক বৃদ্ধ এগিয়ে এসে বলল। আমার দাদুভাইয়ের কি হয়েছে? সে এইভাবে গাল ফুলে রেখেছে কেন? মেহের মন খারাপ করে বলে। প্রজাপতিটাকে হারিয়ে ফেললাম। কত কষ্ট করেছি সামান্য ছুঁয়ে দেখার জন্য, কিন্তু কাছে যেতে পারিনি। পাখিরা উন্মুক্ত আকাশে উড়ে বেড়াতে ভালোবাসে দাদুভাই, তাদের ধরতে পারোনি বলে মন খারাপ করে থাকাটা বোকামি। এখন খাবে চলো। নিক ভাইয়া তো এখনো আসেনি দাদু ভাই। ভাই আসুক তারপর খাবো। বৃদ্ধটি নিঃশ্বাস ছাড়ে মেহেরের দিকে তাকিয়ে। মেয়েটা শুধু শুধু পাগলামি করে এই ছন্নছাড়া নিকের জন্য। মেহের কিচ্ছু না বলে উপরে চলে যায়। নিক আসলে সে এমনি খবর পেয়ে যাবে। নিকের গাড়িটি গিয়ে থামে একটা বিলাসবহুল বাড়ির সামনে। সে গাড়ি থেকে নেমে অধিরাজকে ইশারা করে ভেতরে ঢোকার জন্য। অধিরাজ গাড়ি থেকে নামার আগে নিক ভেতরে ঢুকে যায়। ভেতরে প্রবেশ করে কপাল কুঁচকে ফেলে। মেঝেতে তরল রক্ত ছড়িয়ে আছে, আর সেই রক্তের পাশে কেউ আয়েশ করে বসে আছে। তার হাতে একটা ধারালো ছুরি। নিক নিঃশ্বাস ছেড়ে বলে। কি এটা? মেঝেতে বসে থাকা ছেলেটা গম্ভীর হয়ে বলে। কুকুর, আমার সবচেয়ে পছন্দের কুকুরটা। নিক অবাক হয়ে জিজ্ঞেস করে। তোর সবচেয়ে পছন্দের কুকুর ছিল এটা? মেরে ফেলে কেন এইভাবে? রাগ কন্ট্রোল করতে পারিনি। রক্তের প্রয়োজন ছিল তাই মেরেছি। পছন্দের বলেই তো মেরেছি। দুর্বলতা রাখতে নেই জীবনে।
নিক গম্ভীর হয়ে ডিভানে বসে বলে। মেয়েটাকে কিনে নিয়েছে। ছেলেটা মেঝে থেকে উঠে এরপর একজনকে ইশারা করে জায়গাটা পরিষ্কার করে দেওয়ার জন্য। ছেলেটা রক্তমাখা হাত মেশিনে ধুয়ে কপালে ভাঁজ ফেলে বলে, মেয়ে দিয়ে কি করবি তুই? চ্যালেঞ্জ জেতার প্রয়োজন ছিল। এখন আপাতত এখানে থাক মেয়েটা, এরপর কোথাও রেখে আসবো। ছেলে ধপ করে ডিভানে বসে। মেয়েটাকে এক নজর দেখার দরকার। কি এমন সুন্দরী যে সবাই এইভাবে পাগল হলো? নিক নাক ছিটকিয়ে বলে, চামড়া সবরই সুন্দর, মেয়েদের উপর মোহিত হওয়া মানে নিজে সাপের গর্তে ঢুকে যাওয়া। দেখেছিস তুই? নিক বিরক্তি নিয়ে বলে। এইসব দেখার টাইম নেই আমার, আবর্জনা দেখে চোখ নষ্ট করি না। নিক ডিভান থেকে উঠে চলে যায়। সেটা গম্ভীর হাসে নিকের দিকে তাকিয়ে। নিক চলে যাওয়ার কিছুক্ষণ পরেই অধিরাজ মেয়েটাকে নিয়ে রুমে ঢুকে অধিরাজ ছেলেটার পেছনে অংশটা দেখে বলে, স্যার, মেয়েটাকে কোথায় রাখবো? আরিশ সামনে তাকে হাত দিয়ে ইশারা করে ভেতরে আসার জন্য। অধিরাজ মেয়েটিকে নিয়ে ভেতরে প্রবেশ করে। আরিশ হেসে অধিরাজের দিকে তাকিয়ে মেয়েটার দিকে তাকাতে শট করে উঠে দাঁড়ায়। স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে মায়াবী সেই নীল চোখগুলোতে। আরিশের পুরো সর্বাঙ্গ কেঁপে উঠে কিছু মুহূর্তের জন্য। আরিশ ছোট ভিজে মেয়েটার থেকে চোখ সরিয়ে নেয়। এরপর বড় বড় শ্বাস টেনে অধিরাজের উদ্দেশ্যে বলেন, অধিরাজ, এই মেয়েকে। স্যার, এই মেয়েকে নিলামে তোলা হয়েছিল, আর বস 100 কোটি টাকা দিয়ে মেয়েটাকে কিনে এনেছে। আরিশ চট করে তাকায়। অধিরাজের চোখে ভয় এক প্রকারের যুদ্ধ। আরিশ কাপা চোখে মেয়েটার দিকে তাকিয়ে বলে, কি নাম তোমার? মেয়েটা ভয়ে শুকনো ঢোক গিলে। এরপর অধিরাজের হাত শক্ত করে চেপে ধরে ছিটিয়ে যায়। অধিরাজ আবেগে আপ্লুত হয়ে মেয়েটার স্পর্শ করা জায়গাটার দিকে তাকায়। এরপর অ্যানির আতঙ্কিত মুখটার দিকে তাকিয়ে বলে, ভয় পেও না এনি, আমাকে নিজের ভাই ভাবতে পারো। উনি আরিশ স্যার, তোমাকে যে কিনে এনেছে তার বেস্ট ফ্রেন্ড। অ্যানি অধিরাজের দিকে তাকায়, চোখে পানি চিকচিক করছে, কাপা আওয়াজে বলে, ভাই, এবার নিজের পুরো পরিচয়টা আমাদের কাছে দাও। কে তুমি? তোমার জন্মস্থান কোথায়? অ্যানি নিজেকে সামলে বলে, আমি আনাস্তাসিয়া আয়ানি। আমি ইরানে বড় হয়েছি, কিন্তু আমার মা বাংলাদেশি। আরিশ নিজ অজান্তেই বলে, তুমি সৌন্দর্যের এক নিষ্পাপ ফুল এনি। তোমার এই নীল চোখ আর চেহারার দিকে তাকালে প্রথমে নিজেকে কেউ সামলাতে পারবে না। বুকের হার্টবিট বাড়ানোর ক্ষমতা রাখো। অ্যানি নিজের মুখ ঢেকে ফেলে। আরিশ আলতো হাসে। অধিরাজ, অ্যানিকে রুম দেখিয়ে দিয়ে আয়। ফুলের শরীরের নোংরা মানায় না। আরিশের আদেশ পাওয়া মাত্র অধিরাজ এনিকে নিয়ে উপরে চলে যায়। এরপর একটা রুমে দরজা খুলে দিয়ে বলে, আজ থেকে তুমি এখানে থাকবে। তোমার প্রয়োজনীয় সবকিছু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। এনি অধিরাজের দিকে তাকায়। আপনি তো আমার ভাই, তাই না? আপনি আপনার বোনকে সাহায্য করবেন প্লিজ। আমি এখান থেকে চলে যেতে চাই। আপনার বসের ভয়ে তখন কিছু বলিনি আমি। আমি আমার গন্তব্যে যেতে চাই। নিজেকে আর শক্ত করে ধরে রাখতে পারছি না আমি। খুব কষ্ট হচ্ছে ভাইয়া। আমার শরীরে কলঙ্কের দাগ লেগে গেল। বিগত অনেক দিন পাচার কেঁদেছিলাম আমি। কত পুরুষের লালসার শিকার হয়েছি। আল্লাহর সহায় ছিল বলে কেউ স্পর্শ করতে পারেনি। ভাই হিসেবে বোনকে একটু সাহায্য করুন। আমায় ইরান ফিরে যেতে দেবেন প্লিজ। অধিরাজ এনির কান্না মিশ্রিত চোখের পানির দিকে তাকিয়ে বলে, তোমার সুন্দর চোখে জলকণা মানায় না। এমন আবদার করছো যা পূরণ করা আমার জন্য অসম্ভব। তোমাকে নিক স্যার 100 কোটি টাকার বিনিময়ে ক্রয় করেছেন। উনি যদি অনুমতি দেন তাহলে আমি নিজে হাতে তোমাকে তোমার ঠিকানায় পৌঁছে দিব। অ্যানি ভয়ে কাপা গলায় বলে, আমি কি আপনার বসের রক্ষিতা ভাইয়া? উনি কি আমার সাথে খারাপ কিছু করবেন? অধিরাজ হেসে বলে, উনি তোমাকে কিনেছে তার একটাই কারণ, কাউকে ক্ষমতায় হারানো। হেরে যাওয়া আমার স্যারের পছন্দ না। খারাপ কিছু তো তখন করবে যখন সে তোমাকে কাছে ঘেঁষতে দিবে। উনি নারীদের সহ্য হতে পারে না। তাই স্যার যখন এখানে আসবে তুমি ভুলেও সামনে বা কাছে যেও না। অ্যানির গভীর শ্বাস ফেলে। অধিরাজ কপাল কুঁচকে বলে, রক্ষিতা মানে কি সেটা ধারণা আছে তোমার অ্যানি? অ্যানি দুই পাশে মাথা নাড়ায়। না। অধিরাজ গভীর শ্বাস ফেলে। তার প্রফেশনে মায়া জিনিসটা জানা। উপরওয়ালার সহায়তার দিক তোমাকে যাতে বসের রক্ষিতা হতে না হয়। বস তোমাকে ভুলে যাক অ্যানি। তোমার মতো এমন স্নিগ্ধ পরিরক্ষিতা হিসেবে মানায় না। আমার বস প্রচণ্ড হিংস্র। স্যারের রক্ষিতা হলে তুমি একদিনও টিকতে পারবে না। মানুষ কতটা নিকৃষ্ট হলে নিজ স্বার্থে একটা মেয়েকে নিলামে তুলে ভাইয়া, আর সেখান থেকে মেয়েটাকে কেউ কিনে আনে। যখন আপনার বস আমায় সহ্য করতে পারবে না তখন এইখানে রেখে কি করবে আমায়? এর চেয়ে ভালো আমি আমার ঠিকানায় ফিরে যাব। অধিরাজ
নিঃশ্বাস ছেড়ে বলে, বস হয়তো মেয়েদেরকে সহ্য করতে পারে না, কিন্তু তুমি বর্তমানে স্যারের রক্ষিতা। স্যার যদি চায় তাহলে অনেক কিছুই করতে পারবে। তবে আজ রাতে যদি তুমি কোনো বর্বরতার শিকার না হও তাহলে তুমি স্বাধীন। তোমাকে বাঁচানোর ক্ষমতা আমার নেই। অধিরাজ অ্যানিকে কিছু বলতে না দিয়ে দরজা থেকে কাজ চলে যায়। অ্যানি ভেতরে ঢুকে বিছানায় ধপ করে বসে পড়ে। পুরো শরীর নিস্তেজ হয়ে আছে, ভয়, আতঙ্ক, ঘৃণা, হাহাকার সব মিলে অস্থির হয়ে উঠে। এত বড় নিষ্ঠুরতার সাথে সে জড়িয়ে গেল। চোখে ভাসছে পাচার কেন্দ্রে সেই মর্মান্তিক ঘটনাগুলো। কেউ মেয়েগুলোকে টর্চার করেছে, কেউ শারীরিকভাবে মেরে ফেলেছে, প্রতিনিয়ত লড়াই করেছে নিজ ইজ্জত নিয়ে। মনে হয়েছিল কোনো এক অদৃশ্য শক্তি তাকে রক্ষা করেছে, না হলে সে কেন একবারও টর্চারের শিকার হলো না। মূলত সব কিছুর সুবিধা সে পেয়েছে। যেদিন তাকে পাচার কেন্দ্রে আনা হয়, পরের দিন এক কালো কোট পরিহিতা ব্যক্তির গম্ভীর আওয়াজ শুধু শুনেছে, রুম নাম্বার 22-এ রাখে মেয়েটার গায়ে যাতে সামান্য ফুলের আচরণ না রাখে। সামান্য স্পট পেলে সবাইকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলব। সেই ভয়ঙ্কর ঝাঁঝালো আওয়াজে শুধু এনি নয়, যেন কেঁপে উঠেছিল পুরো কেন্দ্র। অধিরাজ নিচে নামলে আরিশ অবাক হয়ে বলল, নিক মেয়েটার কোনো পরিচয় না দিয়ে এত টাকা দিয়ে কিনে ফেললো? মাথায় আসছে না কি হচ্ছে এসব? মিস্টার কায়াত স্যারকে চ্যালেঞ্জ করেছে এক সুন্দরী মেয়েকে বিয়ে করে স্যারকে দেখিয়ে দিবে। ক্ষমতা নয়, রূপ দিয়ে হারাবে। স্যার মিস্টার কায়াতের কথায় প্রথমে পাত্তা দেয়নি, কিন্তু শালা বারবার ফোন দিয়ে একই কথা বলছিল। তাই সকালে জেদের বসে নিলাম কেন্দ্র থেকে মিস্টার কায়াতের মুখে উষ্টা দিয়ে মেয়েটাকে কিনে আনা হয়। কিছু মুহূর্তের জন্য মেয়েটা আমাকে পাগল করে দিয়েছিল অধিরাজ। এত স্নিগ্ধ কোমল মেয়ে এর আগে কখনো দেখিনি। মেয়েটার সৌন্দর্য হয় মেয়েটাকে বাঁচিয়ে দিয়েছে, না হয় আগুনে নিয়ে এসেছে। মেয়েটা পাচার হতে যাচ্ছিল, আর কোনোভাবে মিস্টার কায়াত ওকে দেখে ফেলে। মিস্টার কায়াতের সাথে আরও 7 জন ছিল। সবাই মেয়েটাকে রক্ষিতা বানানোর জন্য যুদ্ধ শুরু করে। পরে এক প্রকার নিলামে তোলা হয়। মিস্টার কায়াত বসকে ফোন করে বলেছে এক সুন্দরী মেয়েকে সে কিনে নিচ্ছে। স্যারের নাকি নিজস্ব সমস্যা আছে, তাই কোনো মেয়েকে ঘেঁষতে দেয় না। পারলে মেয়েটাকে কিনে দেখাতে। মিস্টার কায়াত জানতো স্যার এসব মেয়েলেই বিষয়ে পাত্তা দিবে না, কিন্তু স্যার অবাক করে দিয়ে দ্বিগুণ দামে অ্যানিকে কিনে আনে। তার মানে নিক অ্যানিকে দেখেনি? প্রয়োজন বোধ করেনি, বিরক্ত বোধ করছিল আরও। এখন আমি আসি স্যার। আরিশ সম্মতি জানিয়ে কিছুক্ষণ গম্ভীর হয়ে বসে থাকে। এরপর উপরে চলে যায় নিকের কাছে। নিক গায়ে কোট জড়াচ্ছিল। আরিশ রুমে ঢুকে প্রশ্ন করে, তুই মেয়েটাকে দেখিসনি নিক? নো। তাহলে মেয়েটাকে আমায় দিয়ে দে। নিক ভ্রু নাচিয়ে বলে। সে আমার রক্ষিতা। আরিশ হেসে ওঠে। ভাই তোর আবার রক্ষিতা? আগের বারের মেয়েটার মতো গলা টিপে মেরে ফেলিস না। আরিশ হাসছে শুধু। নিক আরিশকে অন্য কিছুর ইশারা দিয়ে রহস্যময় হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আরিশ ইশারা পেয়ে নিকের পিছু পিছু চলে যায়। খোলা আকাশের নিচে এক বালুর চত্বর, চারপাশ শুনশান নীরবতা। সমুদ্রের ঢেউগুলো পাড়ে এসে বারবার ধাক্কা লাগছে। চাঁদের জীর্ণ আলোয় বালুকাময় সেই নির্জন চত্বর এক কবরস্থান সদৃশ্য। প্রান্তর, চারিপাশে নৈশব্দের এক অপ্রার্থিব চাঁদের ঢাকা পরিবেশ। বাতাস কেমন হিমেল অথচ মৃতপ্রায়, যেন সেখানেই চলমান প্রতিটি কণাও মৃত্যুর অনুমোদন নিয়ে শ্বাস নিচ্ছে। সমুদ্র তার স্বাভাবিক ছন্দ ভুলে গিয়ে যেন প্রতিশোধের সুরে গর্জে উঠছে। ঢেউয়ের গহীন থেকে উঠে আসা গলিত ধ্বনি যেন কুয়াশাচ্ছন্ন যন্ত্রণার আত্মা কান্নায় ভেঙে পড়েছে। ঠিক এই ভয়াবহতা আচ্ছন্ন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে এক নিষ্ঠুর পুরুষ। শূন্যতা ও নিধনের এক জীবন্ত ভাস্কর্য। তার শরীরের প্রতিটি অঙ্গ যেন শৃঙ্খলিত হিংস্রতায় গঠিত। চোখ দুটো কাচের মতো ধূসর, তবে সেই কাচের ওপাশে নির্বিচার মৃত্যুর হিমশীতল প্রতিচ্ছবি। তার সামনে বালুর গভীরে গেড়ে রাখা মানব দেহ ছটফট করছে। অর্ধমৃত হয়ে একপাশে হেলে পড়েছে পাথরের আঘাতে ছিন্ন ভিন্ন দেহ। কিন্তু সেই ছটফটানিও কোনো বেঁচে থাকার আকুতি নয়, বরং এক দীর্ঘকালীন নিঃশ্বাসের পূর্বাভাস। পুরুষ ঠোঁটের কোণে যন্ত্রণাদায়ক এক পৈশাচিক তৃপ্তির খেলা রেখে যায়। তার শ্বাস প্রশ্বাস ছিল গভীর, অথচ কণ্ঠনালীর গভীর থেকে বেরোনো প্রতিটি শ্বাস যেন জলাদের কুঠারের মতো ধারালো। পুরুষটি তীক্ষ্ণ ধারালো দৃষ্টি দিয়ে বালির মধ্যে গেড়ে থাকা ব্যক্তিটার দিকে তাকায়, যেন কোনো হিংস্র বাঘ তার শিকারকে পরখ করছে। ঠিক তখনই ওই দূর থেকে ভেসে আসে কারোর পদচারণের শব্দ। পুরুষটি হিংস্রতা নিয়ে সেই দিকে তাকায়, ছুটে খেলে যায় রহস্যময় হাসি। লোকটি এগিয়ে আসছে, বালির ওপরে দেহ ভেদি এক ধীর গতি। প্রতিটি কদম মনে হয় বালুর হৃদয়ে ছুরির ঘা। সে পদচারণা
থেমে থেমে আসে ন্যায় বিচারহীন এক বিচারকের মতন। বালিতে গেড়ে থাকা ব্যক্তিটা ও তাকায় সেদিকে। বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে, মনে হচ্ছে অনাত্মীয় এক শক্তি ছায়া ফেলেছে। আকাশ আরো কালো, ঢেউ আর ঘন, আর তারপরই মাঝে দেখা যায় ধূসর রাঙা চোখের পুরুষটির। অপরাধ মৈথুন্য সঙ্গে সে আসে ধীরে ধীরে, মাথায় হুট তোলা কালো কচ, গায়ে জলের মতো ঝরে পড়ছে সাগরের শিশির। তার পায়ের নিচে বালু চাপা পড়ে নয়, বরং তার পায়ের নিচ থেকেই নিজেই পিছিয়ে যায়। চোখ এক জোড়া কুয়াশায় ঢাকা বরফের কোচে। চোখের দৃষ্টি ছিল এমন নিঃসংবেদ, সে মৃতদের মতোই বসবাস করছিল। সে মৃতদের মধ্যেই বসবাস করে, আর জীবিতরা তার কাছে কেবলই অস্থায়ী কৌতূহল। তার হাতে ধরা ছিল একটি ছোট ধাতব বক্স। সেই বক্স থেকে সময়ভেদী এক ধাতব ঘড়ঘড় শব্দ উঠেছিল মৃত্যুর পূর্ব স্রোতে। ধূসর রাঙা চোখের ব্যক্তিটা এগিয়ে আসে আরেক কদম। তাদের মাঝখানে তখন বাতাস থমকে গেছে, সমুদ্র কাতর, আর বালির কণাগুলো মনে হয় ফিসফিস করছে। দুটি মৃত্যু একত্রিত হলে সৃষ্টি হয় এক অমোঘ নরক। লোকটা ধূসর রঙের চোখের ব্যক্তিটাকে ইশারা করে তাদের দুজনের পাশাপাশি দাঁড়াতে। দেখে বালিতে আহত ব্যক্তিটা আতঙ্ক মিশ্রিত কণ্ঠে জিজ্ঞেস করে, কারা তোমরা? ধূসর চোখের ব্যক্তিটা পৈশাচিক হাসি দিয়ে বলে, আমার গ্যাংস্টার, আফ্রিকার মহারাজা, ব্ল্যাক ভাইপার গ্যাংস্টার বস নিক জেফরান। আর আমি গ্যাংস্টার বস নিক জেফরানের বন্ধু আরিশ ইলহাম, সেই রাজ্যের আরেক দখলদারি। নিক আর আরিশ পাশাপাশি দাঁড়ায়, দুজনের চোখে উন্মাদনা, মুখে হিংস্রতা, আর ছোচে পৈশাচিক হাসে। লোকটা ভয় আঁতকে ওঠে, কাঁপা কাঁপা গলায় আওড়ায়, গ্যাংস্টার আমার কাছে কি? নিক চোচ উলচে এগিয়ে আসে। উপকূলীয় বাতাসে জড়ানো ছিল এক ধরনের গন্ধ, রক্ত, নোনা জল। নিকের চোখ জুড়ে কেবল আকুতি নয়, বরং বিভীষিকার শূন্যতা। লোকটা জানে সে আর মানুষ নয়, শুধু অপেক্ষমান দেহমাংস। সেই দৃষ্টি উপচে পড়েছিল নিক, সেই দৃষ্টির মধ্যেই চেয়ে থাকলো দীর্ঘক্ষণ। তার চাউনিতে ছিল এমন দহন যা কোনো অস্ত্র প্রয়োগ না করেও হাড় চূর্ণ করতে পারে। তার মুখে তখন উচ্চারিত হয় আরেকটি বাক্য, যেটা এক ধ্বংসের স্তবক। জীবনের সব হিসাব আমি নিয়ে রক্তে, তো এখন আমার সংখ্যা মাত্র। ভয়ঙ্কর সেই প্রতিধ্বনি আবারও ভেসে আসে। যদি আমি কোনো জিনিসের প্রতি আকর্ষিত হয়ে পড়ি, সেটা যে কোনো মূল্যে ছিনিয়ে নেই, শেষ পর্যন্ত লড়াই করি, হয় রক্তপাতে না হয় নিঃশব্দে। হেরে যাওয়া আমার একদম পছন্দ না। কোনো কিছুতে জেতার জন্য সর্বোচ্চ সীমা অতিক্রম করতে সক্ষম। তোর জায়গাটা চেয়েছিলাম, কিন্তু দিস নেই। দ্বিগুণ টাকার অফার করেছি, কিন্তু আমার লোকের সাথে রাগ দেখিয়েছিস। এখন বুঝবি সে না করার ফল ঠিক কতটা ভয়ানক। খোলা আকাশ হবে তোর মৃত্যুর সাক্ষী, বাতাস হবে তার দলিল, এই সমুদ্র তোর রক্তপান করবে। নিকের একটা শব্দে বাতাস ভারী হয়ে উঠে। আকাশে একটি বাদুরও রাখলো না, আর বালির নিচে গাথা সেই মানুষ জানে সামান্য মুহূর্তের মধ্যেই সে পরিণত হবে ইতিহাসহীন এক মৃতদেহে। সে ভয় পেতে ভুলে গিয়েছে, স্তব্ধ হয়ে থম মেরে তাকিয়ে থাকে নিচের দিকে। শেষবারের মতন কারোর চেহারা ও ভেসে উঠছে না, কারণ সে ছিল এতিম, যার কোনো বাবা মা ছিল না, জীবনে বিয়েও করেনি, তিল তিল করে নিজের জমি রেখেছিল। এত সহজে কি কারোর কাছে বিক্রি করা যায়? বিক্রি করতে না পারাটা আজ আবার কাল হয়ে দাঁড়ালো। নিক নির্বাক, নির্ভয়, নির্দয় এক নাম। ঝুঁকে পড়ে শিকারের কাপা মুখের উপর, চোখে তার সেই ধূসর ধ্বংসাত্মক চাহনি যা হৃদয়ের ভেতরকার রক্ত জমিয়ে দেয়। হঠাৎই তার হাত ছলছে উঠে পেনেট্রেটিং ক্রেনিলিয়া আক্স, একটি ধারালো বিশেষ অস্ত্র যা মাথার খুলির গভীরে ছিদ্র করে হাড় ভেঙে ফেলতে সক্ষম। নিস্তব্ধতা ছিঁড়ে হঠাৎ নিক লোকটার মাথায় এমন এক নিখুঁত কোপ বসায় যার শব্দ টচরাক বলেই প্রতিধ্বনি হয় চারিদিকে। মস্তক বিচ্ছিন্ন হয় এক মুহূর্তে, নিস্তেজ শরীরের উপরে গড়িয়ে পড়ে, রক্ত বালির উপর এক আসরের মতন ছড়িয়ে পড়ে। কেউ আঁকছে দুঃস্বপ্নের অক্ষর।
নিক ঠান্ডা হাতে বডি ব্যাগ খুলে নেয়, যেটাকে কালো ও ভারী। ভিতরে হাজারো নীরব আর্তনাদ জমে আছে। বিচ্ছিন্ন মাথাটি তুলে রাখেন সেই ব্যাগে। তবে সেটি কেবল এক নমুনা, কোনো এক ট্রফি। এরপর সে ধীরে ধীরে তার ধাতব যন্ত্রপাতি বের করে। ড্রামাটোম ব্লেড নামক এক যন্ত্র দিয়ে লোকটার অর্ধ বাহির করা শরীরটা, যেখানে নিক নিজে ছুরি দিয়ে ল্যান্টিন অক্ষরে কিছু লিখে যায়। শুধু তার চোখের কোণ টান টান হয়ে থাকে, ঠোঁট হালকা বাঁকায়। মৃত্যুর গায়ে সে নিজের নাম স্বাক্ষর করেছে। লেখাটা খোদাই করে নিক চান চান করে দাঁড়ায়। তার ঠোঁটের কোণে যন্ত্রণাদায়ক এক পৈশাচিক তৃপ্তির রেখা খেলা যায়। তার শ্বাস প্রশ্বাস ছিল গভীর, অথচ কণ্ঠনালীর গভীর থেকে বেরোনো প্রতিটি শব্দ যেন জল্লাদের কুঠারের মতো ধারালো। তোর কষ্ট আমার রসদ, তোর আতঙ্ক আমার প্রার্থনা, তোর মৃত্যু আমার শুদ্ধি। এনি এত বড় বদ্ধ রুমে শুধু অসহায়ের মতো ছটফট করছে। দুশ্চিন্তা শরীরের প্রতিটি রক্ত হিম হয়ে শীতল হয়ে যায়। সেই গ্যাংস্টার যদি রাতে তার কাছে আসে, রক্ষিতার পূর্ণাঙ্গ ব্যাখ্যা হয়তো সে জানে না, তবে এতটুকু জানে সে কারো কেনা গোলাম হয়ে গিয়েছে। সে পিচাসটা যদি তার ইজ্জত লুট করতে আসে, তারা হিংস্র, তারা ভয়ানক জাতি, তারা মানুষের কান্না হাহাকার বুঝে না কখনো। তারা খুব খারাপ, খুব খারাপ। এনি দেয়ালের সাথে ঘেঁষে জড়সড় হয়ে বসে পড়ে। চুলগুলো পাগলের মতো এলোমেলো হয়ে আছে, চোখের পানি শুকিয়ে ধবধবে ফসা, মুখ চায় দাগ পড়ে গিয়েছে। এনি কাঁপছে, আবারও মাঝে মাঝে হাঁপিয়ে উঠছে। আজ রাতটা অন্তত বাঁচতে হবে, ওই পিশাচটা যাতে তার কাছে না আসে। এনি দুই হাঁটুর মধ্যে মুখ গুজে ফুপিয়ে উঠে বলে, হেল্প মি আল্লাহ, ও আল্লাহ হেল্প মি, সেভ মি ফ্রম দিস প্লেস, টেক মি আউট অফ দিস বেস্ট কিংডম। আমার আপা কি করছে? নাবিদ কি করছে? তারা কি আমায় খুঁজছে না? তাহলে কেন আসছে না আমার কাছে? কোথায় তুমি আপা? আমাকে এখান থেকে নিয়ে যা না নাবিদ। ভয় হচ্ছে আমার, কষ্ট হচ্ছে, শরীরের প্রতিটা রক্তবিন্দু যেন জমে আছে আমার আতঙ্কে। কোথায় আপনারা? ও আল্লাহ, হেল্প মি প্লিজ। রাতের অন্ধকারে রাস্তার পাশে পাগলের মতো ছুটোছুটি করছে 20 বছরের এক যুবতী মেয়ে। রাতের অন্ধকারে পুরো শহর ল্যাম্পপোস্টের আলোতে আলোকিত। শহরে শরীরে একটা জিন্স প্যান্ট, টপস, গলায় ওড়না পেঁচানো মেয়েটা খুব দ্রুত থানায় প্রবেশ করে। থানায় প্রতিটি পুলিশ প্রায় ঘুমিয়ে গিয়েছে। হাতে গোনা কয়েকজন পুলিশ জেগে রয়েছে। মেয়েটা পুলিশদের অধৈর্য হয়ে চিকিৎস করে। আমার বোন কোথায়? প্রায় 20 দিনের মতো হতে চলো আপনারা সামান্য খোঁজ দিতে পারেননি। যদি কাউকে খুঁজে বের করার মতো শক্তি না থাকে, তাহলে পুলিশের পোশাক কেন গায়ে লাগিয়েছেন? আপনারা কেন মনোযোগী হচ্ছেন না সেদিকে? ও ছাড়া আমার এই পৃথিবীতে কেউ নেই। মরে যাব তাকে না পেলে। ইউ আর নট ডুইং এনিথিং ইন্টেনশনালি। মেয়েটার পাগলামি করতে দেখে হুট করে পেছন থেকে এক যুবক এসে বলে, শান্ত হও নাজলি, ওদের মতন ওরা চেষ্টা করছে। পুরো ইরান তন্ন তন্ন করে খুঁজে চলেছি, কিন্তু এনের সামান্য খোঁজ পর্যন্ত পাইনি। নাজলি কান্নায় ভেঙে পড়ে। কি করব আমি নাবিদ? আমার বোনটাকে আমি হারিয়ে ফেললাম না তো? নাবিদ চমকে উঠছে, নাজলির কথাকে উপেক্ষা করে বলে, ইরানের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েও আমি আজ অসহায় নাজলি। যাকে আপন করে পাবার জন্য বাল্যকাল থেকে অপেক্ষা করেছি, সে আজ 20 দিন যাবৎ নিখোঁজ। 20টা দিন ধরে তাকে দেখতে পাচ্ছি না। আজ টাকা কোনো সহায় হচ্ছে না। যদি প্রয়োজন পড়ে আমি আমার সব অর্থ সম্পদ বিলিয়ে দেব। এরপরও অ্যানিকে খুঁজে আনবো। পাতালে থাকলেও পাতাল থেকে হলেও নিয়ে আসবো। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব তাকে পাওয়ার জন্য। চিন্তা করো না নাজলি, নাবিদ বেঁচে থাকতে অ্যানির কিছু হবে না। নাজলি সহায়তার চোখে তাকায়। নাবিদ চোখ দিয়ে আশ্বস্ত করে, এরপর পুলিশের দিকে তাকিয়ে বলে, প্রতিটা নিউজের খবর রাখো, প্রয়োজনে বিদেশেও খবর পাঠাও। জি স্যার। 10 দিন সময় দিচ্ছি আমি তোমাদেরকে। এই দিনের ভেতরে প্রতিটা সংবাদের খবর পাঠাবে আমার কাছে। রাত নেমেছে ধীরে, কারো বিষণ্ণ দীর্ঘশ্বাসে আচ্ছন্ন হয়ে গেছে চারিদিক। জানালার বাইরে ঝুলে আছে আধখানা চাঁদ। তার ফ্যাকাশে আলোটা নিঃশব্দে ঘরে ঢুকে পড়েছে। সেই নিঃসঙ্গ আলোর
ছায়ায় খাটের এক কোণে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে এক কিশোরী। চোখ দুটো বন্ধ, নিঃশ্বাস ভারী, মাঝে মধ্যে একটু কেঁপে কেঁপে উঠছে। স্বপ্ন কিছু একটা তাড়া করছে তাকে। তার কপালের কাছে ঝরে পড়েছে কচা এলোমেলো চুল, নিস্তব্ধতার সঙ্গে তাল মিলিয়ে যেন নিঃশব্দ সুর বয়ে যাচ্ছে। চাদরটা অর্ধেক গড়িয়ে পড়েছে মেঝেতে। ঘরের এক কোণে বাতাসের জন্য পর্দা দোল খাচ্ছে। নিক আর আরিশ সেই বাড়িটায় প্রবেশ করে। এখন রাত প্রায় 1টার কাছাকাছি। আরিশ মেইন দরজা খুলে ডিভানে ধপাস করে বসে পড়ে। কোটটা এক পাশে রেখে নিকও পাশে বসে পড়ে। নিক আর আরিশের উপস্থিতি পেয়ে কয়েকজন স্টাফ এগিয়ে এসে বলে, এক গ্লাস লেবুর রস। নিক গম্ভীরতা নিয়ে বলে। মেহের খেয়েছে? স্টাফ মাথা নিচু করে বলে। নিক দীর্ঘশ্বাস ফেলে জানতো এমন উত্তরই ওই শুনবে সে। নিক স্টাফকে আদেশ দিয়ে বলে, মেহেরের জন্য একটা প্লেট খাবার সাজিয়ে নিয়ে আসো। স্টাফ মাথা নাড়িয়ে চলে যায়। আরিশকে একজন লেবুর রস এসে দিয়ে যায়। আরিশ সেটাই সামান্য চুমুক দিয়ে বলে, মেহেরের উন্মাদনা দিন দিন বেড়ে যাচ্ছে নিক, সময় থাকতে আয়ত্তে নিয়ে আয়। কোথায়? আমি তো এমন কিছু দেখছি না। কারণ মেহের তোর সামনে কিছু বলে না, বাট তার পাগলামো দিন দিন বেড়ে চলেছে। এই দেখ, তোর জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল তোর সাথে খাবে বলে। জীবনের প্রথম কি আমার জন্য অপেক্ষা করে আরিশ? যদি বাড়াবাড়ির লক্ষণ প্রকাশিত হয় তাহলে নিক সেটাকে আয়ত্তে আনার উপায় জানে। আরিশ কাঁধ বাঁকায়। স্টাফ নিকের কাছে খাবার দিয়ে গেলে সে এইটাকে নিয়ে উপরে চলে যায়। এরপর মেহেরের দরজার কাছে গিয়ে হালকা হাতে দরজাটা ধাক্কা দিয়ে খুলে তারপর আলোকিত রুমটাতে ধীর পায়ে প্রবেশ করে। মেয়ের হেডবোর্ডে হেলান দিয়ে গম্ভীর নিদ্রা আচ্ছন্ন। নিক সেদিকে তাকিয়ে গম্ভীর নিঃশ্বাস ছাড়ে। দেখেই বোঝা যাচ্ছে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। নিক প্লেটটাকে বেডে সাইডে রেখে বুকে হাত গুজে গম্ভীরতা নিয়ে ডাক দেয়, মেহের, উঠে বসো। মেহের, মেহের। নিকের পরপর ডাকাতেই মেহের ফিটফিট করে চোখ খুলে তাকায়। হুট করে ঘুম ভাঙাতে মাথা কাজ করা বন্ধ করে দেয়। মাথায় চাপ প্রয়োগ করে ভালোভাবে বসে। চোখের সামনে নিক ঝাপসা দেখতে পেয়ে ঘুম উধাও হয়ে যায়। খুশিতে আত্মহারা হয়ে বলে উঠছে, উফ নিক, তুমি এখানে? তোমাকে দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। নিক মেয়ের উল্লাসিত মুখটার দিকে তাকিয়ে গম্ভীর আওয়াজে বলে, নিক নয়, ভাই বলে ডাকবে আমাকে। আই রিপিট, ভাই বলে ডাকবে। পরের বার যাতে নাম উচ্চারণ করতে না দেখি। মেয়ের থতমত খেয়ে শান্ত হয়ে বসে পড়ে। মাথার এক পাশে চুলকিয়ে মুচকি হাসে। নিক খাবারের দিকে ইশারা দিয়ে বলে, দ্রুত খাবারগুলো শেষ করো। পরের বার যাতে আমার জন্য অপেক্ষা করে নিজে না খেয়ে ঘুমিয়ে না পড়তে দেখি। লাস্টবার আমি তোমাকে বলে যাচ্ছি মেহের। মেয়ের মাথা নাড়িয়ে বলে, তুমি খাবে না? নিকের শক্ত জবাব। না। সামান্য সময়ের জন্য মেহেরের মনটা বিষিয়ে উঠছে, তবে সেসব উপেক্ষা করে হাসি দিয়ে বলে, আমি খেয়ে নিচ্ছি, তুমিও খেয়ে নিও। যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে একটা ডাক দেবে, আমি সেকেন্ডের ভিতর হাজির হয়ে যাব। প্রয়োজন পড়বে না, নিজে খেয়ে ঘুমিয়ে পড়ো। নিক বেরিয়ে যায় রুম থেকে। মেহের নিকের দিকে পদচারণের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে মনের অজান্তে বলে উঠছে, আই লাভ ইউ নিক, এই ছন্দ ছাড়া পুরুষটাকে আমি বড্ড ভালোবাসি। 15 মে 2016 রোজ শনিবার তানজানিয়ার দারের এস সালাম উপকূলে আজ সকালে এক বিভৎস দৃশ্য সাক্ষাৎ করলো। সমুদ্র তটে জোয়ারের তাণ্ডবে ভেসে এলো এক ছিন্নভিন্ন দেহবাশেষ। পরে নিশ্চিত হওয়া যায় এই মৃতদেহ আফ্রিকার অন্যতম বিত্তশালী ব্যবসায়ী নাইজেরিয়ান বংশোদ্ভূত শিল্পপতি মোজেস অকনকোর। দেহটি কংক্রিটের মতো ভারী করে গাঁথা ছিল কাচের টুকরো, কাঁটাতার ও সীসার বলের সঙ্গে। মাথা শরীর থেকে বিচ্ছিন্ন, আর বুকের উপর খোদাই করা অদ্ভুত লেখা সংকেতময় কিছু অক্ষর, যা এখন তদন্তের কেন্দ্র। এই মৃত্যু ছিল না কোনো দুর্ঘটনা, ছিল না কোনো আবেগের হঠাৎ বিস্ফোরণ। এটি ছিল নির্মম পরিকল্পনা, নিঃশব্দ ফলাফল, যার অদৃশ্য রচয়িতা এখনো অধরা, অজ্ঞাত এবং সম্ভবত অতি ক্ষমতাধর। কে করেছিল এই হিংস্র নরকীয়তা? কারা ছিন্ন করেছে এই দেহের অত্যস্ত আত্মাকে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোটা মহাদেশের প্রতিটি বুদ্ধিজীবী মহলে। প্রশাসনের শীতল বিবৃতি জানায় এখনো হত্যার কোনো প্রত্যক্ষ প্রমাণ বা সন্দেহভাজনের খোঁজ মেলেনি। তদন্ত চলমান, তবে স্থানীয় মহল বলছে মোজেস অকনকোকে যারা মেরেছে
তারা কেবল একজন মানুষকে হত্যা করেনি, তারা হত্যা করেছে আফ্রিকার সম্ভাবনার প্রতীককে। তারা রক্তাক্ত করেছে এই মহাদেশের আত্মবিশ্বাসকে। সমুদ্র জানে, সূর্য দেখেছে, বাতাস সাক্ষী, তবু মানুষ জানে না কে নিল এই প্রাণ। গোটা আফ্রিকা দাঁড়িয়ে আছে এক অনুচ্চারিত আতঙ্ক ও প্রশ্নের মুখোমুখি। আমরা কি সত্যি নিরাপদ, নাকি এই ব্যবসায়ী রাজনীতির আড়ালে রচিত হচ্ছে নীরব মৃত্যুনাট্য? প্রতিটি চ্যানেলে ছড়িয়ে পড়েছে এই সংবাদ। সেই সংবাদখানা দেখে গ্যাংস্টার বস নিষ্ঠুরভাবে হাসলেন। দক্ষিণ আফ্রিকার অন্ধকার রাতের অন্তিম প্রহরে ব্ল্যাক গ্লাস হল, যে স্থাপত্য নির্মাণে শুধুমাত্র অস্থিরতার রাজত্বই নয়, বরং নিঃশব্দ শাসনের ধারাও আবদ্ধ। তার অক্ষরে অক্ষরে টলটলে গন্ধ মিশে আছে রক্তের, বিষের আর অশ্রুসিক্ত নীরবতার। কালো কাচের অবদ্ধ দেয়ালগুলি আচ্ছন্ন, যেখানে প্রতিটি প্রতিফলন মনে করায় বঞ্চনা ও ভয়ঙ্কর মৃত্যুর অদৃশ্য প্রতিবিম্ব। এই দুর্গে স্বাভাবিক সময় প্রবাহমান নয়। এখানে প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপ বুকে আঘাত করে, যেন শেকড় গর্তে ডুবেছে। আন্ডারগ্রাউন্ডের প্রশিক্ষণ কক্ষে, যেখানে কঠোর চ্যালেঞ্জের মোকাবেলায় প্রহরী আত্মবলিদানের অঙ্গীকার বহন করে, সেখানে হাড় ভাঙা নীরবতা ভেঙে দেয় ভাঙা কাচের মতো নিঃশ্বাস। যুদ্ধের জটিল নৃত্য, অসংখ্য রক্ত ঝরানো মুহূর্ত, অনবরত ধাতব অস্ত্রের গর্জন যেন ছাপ রেখে যায় অন্তর অমোঘ ও অব্যক্ত। সেই বিশাল ওয়ার কমান্ড রুমে, যেখানকার নীল আলো ও ডিজিটাল ম্যাপের গাঢ় আভায় গোপন পরিকল্পনা আঁকা হয়, সেখানে দাতা এক অদম্য সেনানায়ক, যে শুধুমাত্র নিজ হাতে নয়, চিন্তার প্রখর তীর দিয়ে শত্রুদের বিনাশ করে। তার চোখগুলো কালো কাচের মতো, অথচ স্বচ্ছ। কেউ তার অন্তরের গভীরতা জানে না, যেখানে বিরল মানবীয় দয়া নাড়িয়ে দেয় একাকার অন্ধকার। গার্ড কোয়ার্টারগুলি স্থির, কঠোর ও নিয়ন্ত্রণ। প্রতিটি যোদ্ধার চোখ ঝলমল করে অদম্য অগ্নি, আর দেহে কাঁপন ধরে শত্রুর নাম শুনলায়। অস্ত্রাগার যে যেন যা মৃত্যুর মন্দির, হাতিয়ার, তীক্ষ্ণ ধার, গাঢ় বিষাক্ত রেস আর যুদ্ধের খাম, সবকিছু মিলেমিশে এক অবৈধ প্রতিরক্ষা দেয়াল গড়ে তোলে। নীরবতা, এখানে প্রতিটি শব্দের মধ্যে লুকিয়ে আছে মৃত্যুর ভাষা। সাইলেন্ট রোম, সেই ভয়াবহ ঘর যেখানে আলো ও শব্দ সর্বদা অনুপস্থিত। প্রতিটি নিঃশ্বাসই হয় মৃত্যুর পূর্বাভাস, যেখানে প্রবেশ করা মানে ফিরে আসা সম্ভাবনা প্রায় শূন্য। এছাড়াও মেডিকেল বে, যেখানে জীবন বাঁচানো হয় না, বরং ক্ষত সেলাই করা হয়। দ্রুত ফিরে এসে আবারও হত্যার রঙ্গমঞ্চে নামা হয়। শত্রু যন্ত্রণার সাক্ষী হয়ে ওঠে নিঃস্ব রক্তাক্ত দেয়াল। প্রতিটি করিডোরে করা সিকিউরিটি ও আধুনিক নজরদারি সিস্টেম, গভীর অন্ধকারে ঘেরা এক দুর্গের মতো, যার প্রতিটি কোণে জেগে আছে মৃত্যু শাসক। ব্ল্যাক ভাইপার সর্বোচ্চ তলায় বিরাজমান। তার নিঃশ্বাস থেমে গেলে এই সাম্রাজ্যের হৃদয়ও বন্ধ হয়ে যাবে। এই হলের প্রতি কোণে আর প্রতিটি স্তরে ছড়িয়ে রয়েছে একটি একক সংকটের প্রতীক, একটি অবিরাম যুদ্ধের গল্প, যার পরিণাম লুকিয়ে আছে নীরবতার গভীরে। হলের এক কোণে আছে একটি বিশাল আয়তাকার গ্লাস চেম্বার, যার ছাদ পর্যন্ত পৌঁছে যাওয়া কাছে ঢাকা। সেই কক্ষে বসে আছে গ্যাংস্টার বস। তার সিংহাসনের পেছনে দেয়ালে টাঙানো অজস্র কালো মুখোশ, শত মুখ, হাজার শত্রুর আত্মা এখন তার শোভা। গ্যাংস্টার বস দুই ঠোঁটের ভাঁজে সিগারেট চেপে ধরে জিপো লাইটার দিয়ে আগুন ধরায়। এরপর সামান্য ফু দিয়ে ধোঁয়া উড়াতেই অধিরাজ এগিয়ে এসে বলে, বস, মিস্টার কায়াতের সাথে রাশিয়ান মাফিয়া ইগোর কানজেভস্কি, ইতালি মাফিয়া মার্কো স্পেনেনলি, মেক্সিকান মাফিয়া ফ্যালকন, তারা 4 জন এসেছে। আর 4 জনই সেদিন নিলামে কেন্দ্রে ছিল, আর মেয়েটাকে নেওয়ার জন্য বেশি দেওয়ানা ছিল। তাদেরকে ভেতরে আসার জন্য অনুমতি দিব? গ্যাংস্টার বস সিগারেটের লম্বা একটা টান দিয়ে আকাশে ধোঁয়া উড়িয়ে দেয়। এরপর নিচে ফেলে দিয়ে অধিরাজের উদ্দেশ্যে বলল, এন্টার নাও। অধিরাজ আদেশ পেয়ে তাদের কাছে চলে যায়। নিক সুইভেল চেয়ারটাকে এদিক সেদিক ঘোরাচ্ছে, কপালে বৃদ্ধে আঙ্গুল ঘেঁষে গভীরতা নিয়ে বসে থাকে। ঘরের নীরবতা হঠাৎই ছিন্ন করলো জুতার মৃদু করাঘাত। গাঢ় কালো চামড়ার সুইভেল চেয়ারে বসে থাকা সেই ব্যক্তি, গ্যাংস্টার সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি, নিঃশব্দে চোখ তোলেন। চোখজোড়া কেমন বরফ মণ্ডিত কোনো পর্বতের গভীর খাদ।
চিবুক নিচু, কিন্তু ঠোঁট দুটো সোজা, দাগ শক্ত হয়ে থেমে আছে। চোখের সামনে সবাইকে দেখে নিক ঠোঁট কামড়ে হাসলেন। মিস্টার কায়াত হিংসাত্মক চোখে নিকের পাকা হাসি পরখ করে। এরপর গভীরতা নিয়ে সামনে থাকা চেয়ারে বসে পড়ে নিক। সেদিকে না তাকে নিজের সুজের উপর দৃষ্টি তাক করে বলল, জিজ্ঞাসা না করে বসাটা ব্যাড ম্যানার্স। নিকের মুখ থেকে প্রচলিত বাক্যটা সবার ইগোতে গিয়ে টাচ করে। রাগে ফুঁসে ওঠে কিন্তু নির্বিকার। মিস্টার কায়াত হাসি উপহার দিয়ে বলে, আমরা তো একই জলের মাছ মিস্টার নিক জেভরান। বন্ধুদের কাছে আবার কোনো কিছু পারমিশন নিতে হয় নাকি? নিক কুটিল হেসে বলে, এত ভুল কথা বলে মাফিয়া হলেন কিভাবে মিস্টার কায়াত? আমি আর আপনি একই জলের মাছ নয়। আমি সাম্রাজ্যের রাজা আর আপনার প্রজা। মিস্টার কায়াত অপমানে চুপসে যায়, চোখ বন্ধ করে নিজেকে দমিয়ে রাখে। এখন কিছু বলে নিজের এই বিপদ। সবার সামনে গলা উঁচিয়ে কথা বলা যায় না। অনেকে মৃত্যুর টিকিট ধরিয়ে দেয়। মিস্টার কায়াত চুপসানো হয়ে ব্লেজার ঠিক করে বলে, সব বাদ দিন মিস্টার নিক, কাজের কথায় আসি। আমরা এখানে কেন এসেছি সেটা নিশ্চয়ই আন্দাজ করে ফেলেছেন। আমরা মেয়েটাকে চাই। শুনেছি আপনি মেয়েটাকে মিস্টার আলিশের বাড়িতে রেখেছেন। যখন নিজের রক্ষিতা হিসেবে কিনে এনেছেন তখন বন্ধুর বাড়িতে কেন জানতে পারি? নিক ঠোঁট উল্টায়। এরপর কিছুক্ষণ দাঁত দিয়ে চেপে ধরে বলেন, কখনো দেখেছেন নিক জেভরান কখনো কারো প্রশ্নের উত্তর দিতে? নিজের টাকা খরচ করে রক্ষিতে কিনেছে। এখন তাকে আমি কি করব সেটা নিজের ব্যাপার। আপনাকে কে বলেছে বাবা ঢোকাতে? মিস্টার কায়াত কিছুটা ক্ষেপে উঠে বলল, 100 কোটি টাকার বিনিময়ে আপনি মেয়েটাকে কিনেছেন। আমি আপনাকে পুনরায় 100 কোটি টাকা ফিরিয়ে দিচ্ছি। মেয়েটাকে আমায় ফেরত দিন। নিক মাথা তুলে তাকায় মিস্টার কায়াতের দিকে। এরপর অস্বাভাবিক সুরে বলে, নেশা কেটে গেলে আবার আসবেন। আমার ব্ল্যাক গ্লাস মিনারের দরজা সবসময় খোলা থাকবে। আপনি হয়তো ভুলে গেছেন মিস্টার কায়াত, নিলাম কেন্দ্র থেকে কোনো জিনিস ক্রয় করা হলে সেটাকে অন্য কোনো মাফিয়ার হাতে ক্রয় করা যায় না। মাফিয়া ট্রেনিং আবার দিয়ে আসুন, নাহলে নিজের মস্তিষ্ক হারাবেন। মিস্টার কায়াত কিরমিরিয়ে তাকায় নিকের দিকে। রাশিয়ান মাফিয়া ইগোর কানজেভস্কি এতক্ষণে মুখ খুলল, মিস্টার নিক, আপনি আমাদের লিডার ঠিক আছে, কিন্তু আমাদের সামনে থাকা খাবার ক্ষমতা দিয়ে কিনে নিতে পারেন না। নিজের দাপট, আধিপত্য, টাকা সব দিয়ে নিজের জেদ পূরণে মেয়েটাকে কিনে নিলেন, অথচ ফেলে রাখলেন অযত্ন আর অবহেলায়। মেয়েটাকে আমাকে দিয়ে দিন, আমি রাশিয়া নিয়ে চলে যাচ্ছি। নিক সামান্য হেসে বলে, বুড়ো হয়ে গিয়েছেন, এখনো নারীর সঙ্গে লাগে মিস্টার ইগোর? বউটা কি এখনো বেঁচে আছে নাকি আপনার অত্যাচার মরে গিয়েছে? অতিরিক্ত উত্তেজিত আপনি। ইগোর থতমত খেয়ে যায়। রাগের বশে একদিন নিজ হাতে গলা টিপে মেরে ফেলেছিল। বউ দিয়ে কে কি করে? টাকা থাকলে নারী প্রতি রাতে 10টা পাওয়া যায়। এখন 10টাকে হ্যান্ডেল করতে নিজের শক্তির প্রয়োজন শুধু। ইগোর থতমত মুখে বসে থাকতে দেখে নিক গভীর নিঃশ্বাস ফেলে বলে, আমার এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে, আসছি আমি। এরপর অধিরাজের উদ্দেশ্যে ডাক দিয়ে বলে, অধিরাজ, ওদেরকে ওয়াইন এগিয়ে দে, নিজের মতো করে মস্তি করে যাক। সবার মাথা বর্তমানে গরম হয়ে আছে, বাট তারা কিছু বলতে পারছে না। মেহের স্টাডি রুমে বসে বসে আর্ট করছে। চোখের সামনে রাখা আছে একটা ল্যাপটপ। ল্যাপটপে কারো গম্ভীর ছবি দৃশ্যমান। কালো কোটে আবৃত, ঠোঁটে বাঁকা হাসি, রসে ঘেরা দুটি হালকা বাদামি রঙের চোখ। মেহেরের কাছে এই ব্যক্তিটা শুধু একজন পুরুষই নয়, তার জীবনের সবচেয়ে মূল্যবান একজন ব্যক্তি, যাকে নিয়ে সে স্বপ্ন দেখে দিনরাত। কিন্তু জানা নেই সেই স্বপ্ন আদৌ পূরণ হবে কিনা। উপরওয়ালা চাইলে সব সম্ভব। মেহের সেই আত্মবিশ্বাস থেকেই প্রতি মুহূর্তে অপেক্ষা করে। মেহেরের ভাগ্য কি সেই ভয়ানক পুরুষটার নাম লেখা নেই? হয়তো আছে। সেজন্যই তো সে ক্ষণে ক্ষণে স্বপ্ন দেখে। মেহের রং আর তুলি দিয়ে সেই ছবি অনুযায়ী ক্যানভাসে আর্ট করে যাচ্ছে, একদম নিখুঁতভাবে, যেন কত অনুভূতি মিশিয়ে রেখেছে সেই ছবিটাতে। মেহের তুলি দিয়ে চোখ আর্ট করতে করতে লাজুক হেসে বলে, আপনার এই হালকা বাদামি চোখে আমি শতবার ঘায়েল হয়ে যাই। সেটা কি আপনি জানেন গ্যাংস্টার বস? যেদিন আমার ভালোবাসা পূর্ণতা পাবে সেদিন আমার আর্ট করা প্রতিটি ছবি আপনাকে দেব। ততদিন অপেক্ষা করবেন তো?
আরিশ নিজের গাড়িটাকে পার্কিং এরিয়াতে পার্ক করে লিভিং রুমে প্রবেশ করে। ডিভানে বসে মোবাইল বের করে ওকে মেসেজ দিয়ে বলে, গাড়িতে কিছু ব্যাগ আছে, খুব দ্রুত নিয়ে আমার কাছে আসো। মেসেজটা দিয়ে আরিশ গম্ভীর হয়ে বসে, লম্বা লম্বা শ্বাস নিয়ে মাথা হেলান দিয়ে হুট করে কারোর কথা মনে পড়ায়। কোমরটাকে সোজা করে এক পলক চারপাশে তাকে কিছুক্ষণ ঠোঁট চেপে রেখে উপরের রুমে দৃষ্টি রাখে। হালকা হেসে মনে মনে আওড়ায়। নীলকুমারী। দরজার সামনে কারোর অনুমতি সুর শুনে আরিশ ভাবনা থেকে সেদিকে তাকায়। এরপর চোখ দিয়ে ইশারা করে ভেতরে আসার জন্য। দুজন গার্ড ব্যাগগুলো সযত্নে ডিভানের উপর রেখে পুনরায় বেরিয়ে যায়। আরিশ ব্যাগগুলোর দিকে এক পলক তাকিয়ে নিজের দুই হাতে তুলে নেয়। এরপর ধীরে পায়ে হেঁটে উপরের কোনো একটা রুমে দিকে যায়। মেয়েটাকে দেখার জন্য হৃদয়টা ছটফট করেছিল, কিন্তু আর দেখা হয়নি। আরিশ দরজার সামনে গিয়ে হালকা শব্দ করে। জীবনের প্রথম হয়তো কারোর রুমের সামনে গিয়ে সে অনুমতি নিয়ে ঠুকছে। কারোর অনুমতি শোনার মতো সময় তাদের কাছে নেই, যা করে খুব দ্রুত, একদম নিখুঁতভাবে সময় সাপেক্ষে। আরিশ দরজা ধাক্কা দিতেই খুলে যায়। সামান্য কপাল কুঁচকে রুমের ভেতরে ঢুকতেই অবাক হয়ে যায়। ইনি গুটিসুটি হয়ে ফ্লোরে হেলান দিয়ে বসে আছে। শরীর কেমনভাবে চেপে রেখেছে যেন সে ভয়ে কাঁপছে। আরিশ ব্যাগগুলোকে বিছানার উপর রেখে অ্যানির সামনে গিয়ে বসে। আরিশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, কি হয়েছে অ্যানি, ভয় পাচ্ছ তুমি? অ্যানি কাঁপছে আর বিড়বিড় করছে, এখান থেকে আমি যেতে চাই, প্লিজ আমায় ছেড়ে দিন। আলো বাতাস দেখতে পারছি না, আমি মরে যাচ্ছি। আমি কারো রক্ষিত হয়ে বাঁচতে চাই না। আরিশ মনোযোগ দিয়ে অ্যানির বিড়বিড় করা কথাগুলো শোনার চেষ্টা চালায়, আর শুনতে অনেকটা সফলও হয়। আরিশ দীর্ঘশ্বাস ছাড়ে। জীবন তো কারোর জন্য এক ফোঁটা মায়াও কাজ করেনি। বর্বরতার সাথে মস্তিষ্ক আলাদা করে ফেলেছে অনেকের, কিন্তু একটু অনুশোচনা হয় না। কিন্তু এই মেয়ের জন্য মায়া কাজ করছে কেন? আরিশ এনির ভীতু মুখটার দিকে তাকায়। ইস, কতটা স্নিগ্ধ আর কতটা কোমলী মেয়ে! হয়তো তার দেখা সবচেয়ে সুন্দরী এই মেয়ে, নীল চোখের অধিকারী নীলকুমারী। হঠাৎ আরিশের চোখ আটকে যায় এনির চুলে। কোমর ছড়িয়ে গিয়ে ফ্লোরে ভাঁজ হয়ে পড়ে আছে। আরিশ থমকে যায়। এই মেয়েকে সবার থেকে আলাদা করে বিধাতা তৈরি করেছেন। একই সাথে এতগুলো জিনিসের নিজের মধ্যে ধারণ করে বসে আছে। আর চুলের দিকে তাকিয়ে এনিকে জিজ্ঞেস করে, এগুলো কি তোমার রিয়েল চুল অ্যানি? এনি পিটপিট করে চোখে সে আরিশের দিকে তাকায়। এখানকার লোকগুলো এনির কাছে অন্যরকম লাগে। সবার মুখে কেমন ভয়ানক। হাসলেও তার মনে হয় ভয় কাজ করে। সেই পাচার কেন্দ্র কি সব বিশ্রী হাসি ছিল। মনে হতেই এনির গা খিনখিন করে উঠছে। আরিশ উৎসুক হয়ে মোলায়েম গলায় বলে, বলো অ্যানি। এনি কাপা গলায় বলে, হ্যাঁ, এত লম্বা চুল কিভাবে হয়েছে? আল্লাহ দিয়েছেন। আরিশ হঠাৎই গম্ভীর হয়ে উঠে কণ্ঠ খাদে নামিয়ে বলে, তুমি মুসলমান? জি। আরিশ নিঃশ্বাস টানে কিছুক্ষণ, এরপর নড়ে চড়ে উঠে বলে, উঠে আসো অ্যানি, তোমার জন্য কাপড় এনেছি। যদি পছন্দ হয় তাহলে স্টাফ এসে কাবার্ডে গুছিয়ে রেখে দিয়ে যাবে। এদিকে এনি নীল চোখ দিয়ে তাকায় আরিশের দিকে। আরিশ দুই ভ্রু নাচিয়ে বলে, আমাকে একদম ভয় পাবে না, বন্ধু ভাবতে পারো আমাকে। চলো দুইজনে পরিচিত হই। আমি জিভান আরিশ, আমি নিকের বেস্ট ফ্রেন্ড। নিককে তো চেনো? এনি দুই পাশে না বোঝুক মাথা নাড়ায়, অর্থাৎ যার সে চিনে না। আরিশ অবাক হয়ে বলে, তুমি নিককে চেনো না? না। কেন, ও তোমার সাথে কথা বলেনি? না। আরিশ চমকায় অনেকটা, আবার নিকের কথা মনে পড়ে। সে তো বলেই ছিল যে এনিকে দেখেইনি। আরিশ চাপা হেসে বলে, আচ্ছা, না চেনাটাই বেটার। ফুল কাটাকে না চিনলেও চলবে। তোমাকে যে কিনে এনেছে সেই হচ্ছে নিক। সেটা আমি জানি, কিন্তু ঘৃণ্য লোকটাকে কখনো দেখিনি। এনির মুখে নিকের জন্য ঘৃণা দেখতে পেয়ে কিছুটা গম্ভীর হয়ে ওঠে। এরপর নিজেকে সামলে নিয়ে বলে, কোনো ব্যাপার না এনি, আপাতত তুমি এখান থেকে একটা ড্রেস পরে নিচে নেমে আসো। এনি হাত কচলাতে থাকে। আরিশ হাসি দিয়ে বলে, বন্ধু হয়েছি তো আজ, তাহলে বন্ধুকে ভয় পাচ্ছ কেন? নিচে নেমে আসো, কিচ্ছু হবে না। আরিশ রুম থেকে বেরিয়ে যায়। শ্বাস বের হয়ে যাচ্ছিল তার। কিছু মুহূর্তের জন্য এই মেয়ের সাথে কথা বলতে গেলেও হৃদস্পন্দন ওঠানামা করা শুরু করে।
নিচে গিয়ে সোজা ডিভানে বসে পড়ে। বড় বড় নিঃশ্বাস টেনে নিকের গাড়ির লোকেশন দেখে। গাড়ি পার্কিং এরিয়াতে চলে এসেছে। আর কিছুক্ষণ পর দরজার দিকে তাকাতে নিকের আগমন ঘটে। আরিশ নিকের দিকে তাকিয়ে বলে উঠছে, শাওয়ার নিবি? বউ কাছে নেই যে বারবার শাওন নেব, মাত্র শাওন নিয়ে এসছে। আরিশ হেসে ওঠে। সেটা জীবনেও হবে না। হার্টলেসদের কাছে মেয়ে থাকে না। আর তোর বউ বিয়ের দিন রাতেই টাটা বাই বাই। মেয়েদের স্পর্শ একদম পছন্দ করিস না। রোমান্স টাইমে স্পর্শ করাতে তো তুই মেয়েটাকে গলা টিপে মেরে ফেলেছিস। বেচারি ভাই, স্পর্শ ছাড়া রোমান্স হয় না। নিক ছুট কামড়ে বসে বলে, নিক জেফরানের এসব ফাকিং কাণ্ডের দরকার পড়ে না। বংশের বাতি কিভাবে জ্বালাবি তাহলে? যার অন্ধকার সবচেয়ে বেশি পছন্দ, সে বাতি দিয়ে কি করবে? জীবনে না কোনোদিন সংসার করব, আর না কোনোদিন নিজের অংশ কারোর পেটে রাখবো। নিক জেফরান একজনই যথেষ্ট। আরিশ শুনাচ্ছে বলে, আর ইউ শিওর নিক? হুম। তাহলে মেয়েটাকে আমায় দিয়ে দে। কোন মেয়ে? নীলকুমারী। আরিশের শূন্যহীন বাক্য নিক অবাক হয়ে বলে। হোয়াট কুমারী? নিজের কথায় আরিশ নিজেই ফেসে যায়। আমতা আমতা করে বলে, আরে তেমন কিছুই নয়। আমি তো ওই মেয়েটার কথা বলছিলাম যাকে তুই কিনে এনেছিস। নিক ডিভান থেকে উঠে গম্ভীরতা নিয়ে বলে, জীবনের প্রথম তোকে তোতলাতে দেখছি আরিস। তুই কোন জগতে আছিস জানি না, তবে সে দুর্বল জগতে থাকা তোর উচিত নয়। আন্ডারগ্রাউন্ড কিলার জেভান আরিসের কণ্ঠে জড়তে মানায় না। এখন খেতে চল। আরিশ সামান্য মাথা নাড়িয়ে নিকের পিছু পিছু চলে যায়। ডাইনিং এ বসে নিকের দিকে এক পলক তাকিয়ে সিঁড়ির দিকে তাকিয়ে কারোর জন্য অপেক্ষা করে। নিকের সামনে রাখা হয় প্রতিটি কালো পেয়ালা। আরিশ একজন স্টাফকে উদ্দেশ্য করেই বলে, খাবারগুলোকে কালো করতে পারো না তোমরা? নিকের কালো জিনিস সবচেয়ে বেশি পছন্দ। স্টাফ ভয়ে আর থতমত মুখে বলে, কালো কিভাবে করবে স্যার? পুড়ে ফেলবে একদম। স্টাফ মনে মনে নাক ছিটকায়। নিক নিজের মতো করে খেয়ে চলেছে। আরিশ মুখে খাবার তুলে হুট করে সিঁড়ির দিকে তাকাতে চোখ আটকে যায়। সিঁড়ি দিয়ে নেমে আসছে কোনো এক লাল পরি। হাঁটুর নিচ অব্দি একটা গাউন, স্লিম ফর্সা মেধহীন কোমরে এমনভাবে মানিয়েছে যেন গাউনটা এনির জন্যই তৈরি করা হয়েছে। এনি ভয় ভয় গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামছে। স্টাফরা সবাই অদ্ভুত দৃষ্টিতে সিঁড়ির দিকে। মেয়েটার দিকে তাকিয়ে আছে। লম্বা চুলগুলো বাতাসের সাথে দুল খাচ্ছে বারবার। মুখে ক্লান্তি আর ভয়ের ছাপ। এ যে স্বর্গ থেকে নেমে আসা কোনো লাল পরি। সবার চোখের পাতাও যেন থমকে গিয়েছে। আরিশ খাওয়া বাদ দিয়ে সেদিকে এক নজরে তাকায়। নিক নিজের মতো করে খেয়ে চলেছে। চারপাশে তার কোনো ধ্যান ধারণা নেই। এনি নিচে নেমে ডাইনিংয়ে সবাইকে দেখতে পেয়ে ঘরে ঘাবড়ে যায়। সকল অপরিচিত ব্যক্তিদের মধ্যে আরিশকে দেখে কিছুটা স্বস্তি অনুভব করে। চোখ আটকে যায় আরিশের সামনে গম্ভীর হয়ে বসা পুরুষটার দিকে। লোকটাকে তার চেনা চেনা লাগছে। কোথায় একটা দেখেছে, কিন্তু কোথায়? গাড়িতে? হ্যাঁ, উনি তো গ্যাংস্টার বস নেই। উনি যদি তাকে চিনে ফেলে তখন কি হবে? আতঙ্কে ভরপুর হয়ে যায় অ্যানির মনটা। বোকা অ্যানির মাথায় এতটুকুই ঢোকেনি, যদি নিক চায় তাহলে রুমে ঢুকেও ক্ষতি করার ক্ষমতা রাখে, কারণ সে তার কোটি টাকার রক্ষিতা। এই বাড়ি, এই সাম্রাজ্য তাদের। এনির মাথা থেকে সব বেরিয়ে যায়। শুধু এতটুকুই বুঝতে পারে তার সামনে যমরাজ বসে আছে। এনিকে অসম্ভব রকম কাঁপতে দেখে আরিশের হুঁশ আসে। চেয়ার থেকে উঠে এনির কাছে যেতে এনি ভোদর। আরিশ ভাবাচাকা খেয়ে এনির দৌড়ের দিকে তাকিয়ে থাকে। তবে এনির ভয়ের কারণ অনুভব করতে পারে। গভীর নিঃশ্বাস ফেলে। আরিশ একজন স্টাফকে আদেশ করে অ্যানির জন্য খাবার নিয়ে রুমে যেতে। নিজে চেয়ারে বসে খাবার পুনরায় মুখে দিতেই নিকের ভারী কণ্ঠ, এত দেরি হচ্ছে কেন তোর খেতে? আরিশ নিকের কথায় একটু অবাক হয়নি, কারণ সে নিকের বৈশিষ্ট্য সম্পর্কে অবগত। নিক খুন আর খাওয়ার সময় কোনো দিকেই খেয়াল করে না। আরিশ আনমনি বলে, অ্যানি এসেছিল বাট ভয়ে চলে গিয়েছে। আরে কে? তুই যাকে কিনে এনেছিস তার কথা বলছিলাম। ও, ইথিওপিয়া মাল্টা গ্যাং জন প্রকাশল 16 মে জুলাই 2016। রক্ত, আগুন আর বারুদের রাজত্বে যখন নৈতিকতা মৃত পায়, তখনই ছায়ার রাজ্যে এক অভিজাত চক্র ঘটল বিস্ময়কর এক ঘটনা। আধা আলোকিত আন্ডারওয়ার্ল্ডের আলো আধারের ভিতরে দিয়ে সম্প্রীতি এক গোপন নিলামে অপরাধ জগতের কিংবদন্তি গ্যাংস্টার বস নিক জেভরান এক অনিন্দ সুন্দরী নারীকে রক্ষিতা হিসেবে ক্রয় করেছে।
যার সৌন্দর্য শুধুমাত্র দেহে সীমাবদ্ধ নয়, বরং তার দৃষ্টি নিক্ষেপেই ঝলসে ওঠে অন্ধকার কুঠুরির প্রাচীন এজ। এই রমণী পরিচয় আজও এই রহস্যই মোড়া, কিন্তু যেটি চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত হয় সেটি হচ্ছে মেয়েটির চোখের মণি নীল আর তাক লাগানো সুন্দরী। না, তবে নিছক নীল তা নয়, যেন কোনো অজানা সমুদ্রের গহীন তরঙ্গ, যেখানে একবার ডুবে গেলে ফেরার আর পথ নেই। কে এই নারী? যার চাহনি স্তব্ধ গোটা মাফিয়া সাম্রাজ্য, অজস্র গ্যাংলর্ড, কার্টেল প্রধান ও অপরাধ ব্যবসায়ীরা যেখানে অস্ত্রের ভাষা বোঝে, সেখানে তার যেন হঠাৎই নিরস্ত্র হয়ে গেছে একজোড়া চোখ আর সৌন্দর্যের সম্মুখে। গোপন সূত্রে জানা গিয়েছে, যখন নারীটিকে মঞ্চে তোলা হয় তখন পুরো কক্ষে ছড়িয়ে পড়ে এমন এক অস্বাভাবিকতা, নিঃশব্দতা।